আজকে প্রচুর হেট ওয়াচ হবে, কারণ অলরেডি যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো বিদায় নিয়েছেন এবং হচ্ছে যে ব্রাজিল হচ্ছে যে বিদায় নিয়েছে, সো নেমে ফ্যান যারা আছে সবাই মিলে আজকে খুব হেট ওয়াচ করবে। বাট স্টিল আমি আশা করি বিনোদনকে বিনোদনের জায়গায় রাখবো। ব্রাজিল এবং আর্জেন্টিনা যে ফ্যানরা, ওরা মানে যখন ব্রাজিলের খেলা থাকে তখন আর্জেন্টাইন ফ্যানরা আসে মানে ব্রাজিলের হার দেখার জন্য, আবার আর্জেন্টিনার খেলা থাকলে ব্রাজিলের ফ্যানরা আসে যে আর্জেন্টিনার হার দেখার জন্য। তো এই জিনিসটা আমি পছন্দ করি না। এক এক করে নিভে যাচ্ছে বিশ্বকাপের মহাতারকাদের আলো। গতরাতে শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। ইতিহাসের আরেকটি সোনালী পৃষ্ঠা বন্ধ হয়ে গেল, আর ফুটবল বিশ্ব জানিয়ে দিল নকআউটে অতীত নয়, টিকে থাকে শুধুই বর্তমান। আজ মঞ্চে নামছেন আরেক মহাতারকা লিওনেল মেসি, তার বিপরীতে আফ্রিকার গর্ব মোহাম্মদ সালাহ। দুই মহাদেশের দুই কিংবদন্তি, কিন্তু স্বপ্ন থাকবে মাত্র একটির। একজন এগিয়ে যাবেন আর অন্যজনের জন্য হয়তো বেজে উঠবে বিদায়ের ঘণ্টা। নকআউট মানেই ভুলের কোনো ক্ষমা নেই, দ্বিতীয় কোনো সুযোগ নেই। প্রতিটি পাস, প্রতিটি ট্যাকল, প্রতিটি শট একটি দেশের স্বপ্ন, কোটি মানুষের আবেগ আর ইতিহাসের ভবিষ্যৎ লিখে দিচ্ছেন। বিশ্বকাপের এই টানটান উত্তেজনা, তারকাদের বিদায়, নতুন নায়কদের উত্থান আর আজকের মহারণ, সবকিছু নিয়েই শুরু হচ্ছে আইএস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। সাথে আছি আমি মাজুর আল মতিন এবং আমি ইশরাত জাহান। আমাদের সাথে রয়েছেন আমাদের ফ্যান জোনে যারা অতিথি রয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকের নাম একটু জানতে চাই। কাফি রয়েছেন, আর পাশের দুজন একটু পরে এসেছেন, তাই নামটা জানা হয়নি। দুজনের নাম একটু জানাবেন। আমি শেখ আখিনুর জ্যোতি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমি আবিদা রহমান ভূঁইয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আর্জেন্টিনার সাপোর্টার দেখি বোঝা যাচ্ছে। কোন দলের সাপোর্টার? আমি সেভাবে কোনো দল সাপোর্ট করি না, তবে আর্জেন্টিনা ভালো খেলছে তো ভালো লাগছে আর্জেন্টিনাকে। এমনি কোন দল সাপোর্ট করছেন? কোন দলই মানে সব না, আমি সবার খেলাই দেখেন? খেলা দেখি উপভোগ করার জন্য। বাহ, গ্রেট গ্রেট। এবং কাফি তো ব্রাজিলের সাপোর্টার। গতকাল ব্রাজিল বিদায় নিল, একটু অভিব্যক্তি জানতে চাই। এবং এই টিমটা এত তাড়াতাড়ি বিদায় নেবে কখনো ভেবেছিলেন? না, সত্যি বলতে এত তাড়াতাড়ি বিদায় নেওয়ার কথা তো আসলে ভাবিনি। অ্যাটলিস্ট কোয়ার্টার পর্যন্ত এক্সপেক্ট করছিলাম, কারণ আমরা জানি যে ব্রাজিলের একটা হচ্ছে মানে লক সিচুয়েশন, ডেড লক সিচুয়েশন আছে, যে ওরা হচ্ছে কোয়ার্টার পর্যন্ত যায়। এটা আর্জেন্টিনা ফ্যানরা ট্রল করে আর কি। সো বেসিক্যালি এবারও মনে করছি অ্যাটলিস্ট কোয়ার্টার তো খেলতে পারবে এই টিম, যে টিমটা জাপানের সাথে এত ভালো খেলছে, সেই টিমটা আসলে নরওয়ের সাথে যে এত ভয়াবহ অবস্থা হবে সেটা আসলে কল্পনা করি না। বাট ইটস আ ওয়ান ম্যান হল্যান্ড শো ছিল, আমরা জানি। বাট আসলে সবচেয়ে বড় কথা আমি মনে করি যে 2022-এর ক্রোয়েশিয়ার সাথে কোয়ার্টার ফাইনালে যেভাবে আমরা হারলাম, আমার মনে হয় না তার চেয়ে পেন কালকে রাতে বা পরশু রাতে হয়েছে। সো এটাই সবচেয়ে বেশি পেন ছিল আমার। এবং একটু হৃদয় ভাঙার বিষয় তো ছিল নেইমারের বিদায়। ডেফিনেটলি আমার পার্সোনালি ব্রাজিলের জন্য যতটা ফিল হচ্ছে সবচেয়ে বেশি নেইমারের জন্য ফিল হয়েছে, কারণ নেইমারের এভাবে চলে যাওয়াটা মনে হচ্ছে। তবুও এখনো অনেক স্পোর্টস এজেন্সি বা গণমাধ্যমগুলোতে শুনতেছি যে এখনো সম্ভাবনা আছে নেইমার কামব্যাক করতে পারে। আমরা একটু আর্জেন্টিনা সাপোর্টারের কাছে যেতে চাই। আজকের দিনটা কেমন আপনার কাছে? আর্জেন্টিনা কি বিদায় নিতে পারে আজকে কোনোভাবে ব্রাজিলের মতো, নাকি স্বপ্ন দেখছেন কোথায় যাবে আর্জেন্টিনা? প্রথমত আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আমরা কিন্তু 2022-এ ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা মেসিকে কিন্তু মানে ওয়ার্ল্ড কাপ হাতে দেখেছি। সো অলরেডি আমাদের যে এক্সপেকটেশন ছিল আমরা সেটা মানে অলরেডি আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয়েছে। অ্যান্ড উই আর হোপফুল ফর ফিফা 2026 অলসো। অ্যান্ড অবভিয়াসলি আমি ওয়ার্ল্ড কাপ জিতবে এবারও আর্জেন্টিনা, সে এক্সপেকটেশনই রাখছি। আর এখন সাধারণ ফুটবল দর্শক হিসেবে একটু জানতে চাই, আপনি তো সবার ম্যাচে দেখছেন, গতকালকে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়, এর আগে নেইমারের বিদায়, দিনগুলো কেমন ছিল একজন ফুটবল দর্শকের কাছে? দিনটা কেমন? আমার কাছে নেইমারের বিদায়টা যেমন দুঃখজনক লেগেছে, ঠিক সেভাবেই ক্রিস্টিয়ানো রোনালদো যখন বিদায় নিল, উনি আমার খুব প্রিয় খেলোয়াড় ছিলেন। খুব ছোটোবেলা থেকে আমি ওনাকে খুব পছন্দ করতাম। তো ওনার বিদায়টা আমার সত্যি খুবই খুবই কষ্ট লেগেছে। ওকে, আমাদের সাথে আজকে আছেন খেলোয়াড়, সাবেক খেলোয়াড় এবং কোচ জুলফিকার মাহমুদ। মিন্টু ভাই, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। যেমনটা আমরা বলছিলাম, মহাতারকারা একে একে বিদায় নিচ্ছেন, তাদের কয়েকজনের ছবি দেখতে পাচ্ছি, নেইমার এবং সবশেষে ক্রিস্টিয়ানো রোনালদো। এই বয়স পর্যন্ত তারা যে খেলতে পারলেন, এটাও কি একটা বেশ বড় অর্জন নয়? না, অবশ্যই। মানে যদি আমরা ক্রিস্টিয়ানোর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যে 41 বছর বয়স, এবং আপনি যদি দেখেন যেটা মেনশন করলেন যে লাস্ট 20 ইয়ার্স এবং একই লেভেল মেনটেন করা, ইটস নট সো ইজি।
এবং তার অর্জনগুলো অ্যাকসেপ্ট দ্য ওয়ার্ল্ড কাপ, আমি সেই বিতর্কে আসলে যাব না কখনোই। আপনি যদি দেখেন মানে পর্তুগালের পয়েন্ট অফ ভিউ থেকে যদি তাদের গোল্ডেন জেনারেশনের কথা আমরা বলি, লুইস ফিগো কিংবা রুই কস্তা, তারপরে অ্যাকচুয়ালি ক্রিস্টিয়ানো রোনালদো, এবং তার এখানে আবির্ভাবই বলবো আমি যে পর্তুগিজ দলে যে একমাত্র প্লেয়ার যে কিনা সারা পৃথিবীব্যাপী ইনক্লুডিং আমাদের দেশও বটেই যে একটা ফ্যান বেস তৈরি করতে পেরেছে, ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার। সো এটা কিন্তু আসলে চারটিখানি কথা না। এবং আপনি যদি দেখেন যে সে যেই অ্যাচিভমেন্টগুলো তার, আমরা যদি ইউএফএ নেশনস লিগ দেখি ব্যাক টু ব্যাক 2বার, এবং হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্তুগালের হয়ে, তো এটা আমি বলবো যে বিশাল অর্জন। কিন্তু ওয়ার্ল্ড কাপটা আসলে ডেফিনেটলি সামটাইমস আপনার একটা ফিয়ারসাম স্কোয়াডও প্রয়োজন, অ্যান্ড ইভেনচুয়ালি লাকটাও আপনার ফেভার করতে হবে। সো হি ট্রাইড ইজ বেস্ট। কিন্তু বাট আমি একটা জিনিস বলবো যে নেইমার, ইভেন লুকা মডরিচ, এই লেভেলের প্লেয়ারদের খেলা ডেফিনেটলি আমরা মিস করব। এবং গত 20 বছর মানে ক্রমাগত তারা যেভাবে এন্টারটেন করে গিয়েছে সারা পৃথিবীকে, সো আমি মনে করি যে ফুটবল আমাদের দর্শকরা সে যে দলেরই সমর্থক হোক না কেন আলটিমেটলি, বা ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারেরও সমর্থক হোক, তারা ডেফিনেটলি এটাকে মিস করবে, এবং পার্সোনালি আমি অবশ্যই মিস করব। ক্লাব পর্যায়ে নেইমার বা মদ্রিচদের যেভাবে দেখা যায়, জাতীয় দলে কি তাদের সেভাবে দেখা গেল শেষ পর্যন্ত? এটা কখনো কখনো ডিপেন্ড করে আসলে আপনি যে ক্লাব পর্যায়ে তারা যেখানে খেলে। সে ফর এক্সাম্পল আমি যদি রিয়াল মাদ্রিদের কথা বলি, আমি যদি বার্সেলোনার কথা বলি, সেখানে অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে সারা পৃথিবীর সব টপ ক্লাস প্লেয়ারগুলো আসে। হ্যাঁ, তারা ইন্ডিভিজুয়ালি ইচ অ্যান্ড এভরিবডি সারাউন্ডেড বাই দি টপ ক্লাস প্লেয়ার। সো ওইখানকার যে প্লেয়িং স্টাইল এবং ওইখানের সঙ্গে কোপ করা, এবং এটা হচ্ছে একটা লম্বা সময়। আপনি দেখবেন যখন ক্রিস্টিয়ানো ম্যানচেস্টার ইউনাইটেডে ছিল লম্বা সময়, এবং ম্যানচেস্টারের ওই সময়ের স্কোয়াডটা আপনি দেখেন, ইভেন রিয়াল মাদ্রিদে যখন ছিল কিংবা নেইমার বার্সেলোনাতে যখন ছিল, আপনি দেখেন তার সারাউন্ডিং প্লেয়ারগুলো কারা ছিল। সো এটাও কিন্তু একটা ইম্প্যাক্ট রাখে ডেফিনেটলি দলের পারফরমেন্সে। আবার যখন আপনি ন্যাশনাল টিমে আসেন তখন প্লেয়ারগুলো কিন্তু অল্প সময়ের জন্য আসে, এবং এখানে ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে অনেক ইগো থাকে প্লেয়ারদের ভিতরে। অনেস্টলি স্পিকিং, আপনি যদি অন্য দলগুলোকে মানে বিবেচনা করেন, অ্যাকসেপ্ট দ্য আর্জেন্টিনা, তাদের ড্রেসিং রুম মানে এখানে হচ্ছে যে ওয়ান ম্যান শো। ইয়েস, লিওনেল মেসি এবং অন্য যারা আছে তারা অ্যাকচুয়ালি হচ্ছে যে তাকেই শুধু ফলো করে, অ্যান্ড দে আর ডুইং এভরিথিং অনলি ফর হিম। কিন্তু আপনি দেখেন ফ্রান্সের ড্রেসিং রুম নিয়েও কিন্তু অনেক কথা হয়েছেও। ইভেনচুয়ালি পর্তুগালের ড্রেসিং রুম নিয়েও কথা ছিল অনেক, যে সেখানে এক ধরনের মানে কনফ্লিক্ট আছে প্লেয়ারদের ভিতরে। এবং মাঠের ক্ষেত্রে কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে, যেমন কালকেও ক্রিস্টিয়ানো রোনালদো হি ওয়াজ অ্যালোন এবং একটা বেটার পজিশনে হয়তো ছিলেন, কিন্তু যার কাছে বল ছিল, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন এনিবডিজ নেম, সে হয়তো অন্য একটা অপশন চিন্তা করেছে। তো এই জিনিসগুলো আলটিমেটলি কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি করে, এবং যারা অডিয়েন্স তাদের মনেও কিন্তু এক ধরনের পারসেপশন তৈরি করে অ্যাকচুয়ালি। তো এইখানেই ব্যাপারগুলো হচ্ছে যখন ন্যাশনাল টিমে আসে সেখানে অ্যাকচুয়ালি অ্যাজ এ টিম হিসাবে খেলা, এবং ওই যে ব্যক্তিত্বের যে সংঘাতগুলো সেগুলোকে যে দল অ্যাকচুয়ালি দূরে রাখতে পারে। বা ইফ আই সে যে আর্জেন্টিনা টিমে লিডার হচ্ছে অনলি ওয়ান লিডার অন অ্যান্ড অফ দ্য পিচ, ডেফিনেটলি মিস্টার স্ক্যালোনি, হি ইজ দ্য মানে সুপ্রিম অথরিটি। বাট তারপরেও একটা মানুষ ওইখানে আছে যে কিনা সমস্ত কিছুকে আসলে নিয়ন্ত্রণ করে। তো এই অনেকগুলো এই ইস্যুসগুলোর কারণেও কিন্তু অনেক সময় আসলে মাঠের পারফরমেন্সে সেটার একটা প্রভাব অবশ্যই পড়ে। এই যে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লাতিন আমেরিকার খেলোয়াড়রা এত সময় দিচ্ছেন, সেটার কারণে কি লাতিনো ফুটবল তার যে স্বকীয়তা সেটা হারিয়েছে? আমি সেটা আসলে বলবো না। তার কারণটা হচ্ছে যদি আপনি ইউরোপিয়ান ফুটবলের স্ট্রাকচারটা দেখি আমরা, ক্লাব ফুটবলের স্ট্রাকচার, ইভেন ল্যাটিনো সেটা রয়েছে, আর্জেন্টিনা কিংবা ব্রাজিল, আলটিমেটলি হয় কি ট্যালেন্টগুলো কিন্তু ইউরোপে চলে আসে। অফকোর্স এখানে অর্থনৈতিক অনেক ব্যাপারও জড়িত আছে। সুতরাং আলটিমেটলি যখন তারা ইউরোপে চলে আসে, সব আপনি দেখবেন অনেক ল্যাটিন কান্ট্রি, আমি যদি ব্রাজিলের কথা বলি কিংবা আর্জেন্টিনার কথা বলি, তাদের অর্থনীতির একটা বিশাল অংশ কিন্তু হচ্ছে এই যে প্লেয়ারদের আর্নিং, এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো আলটিমেটলি আমি সেটা ওইভাবে বলবো না। এখন একটা জিনিস হচ্ছে যে ট্যালেন্টগুলো কিন্তু নার্সিং হয় অ্যাকচুয়ালি ইউরোপে এসে অনেক আর্লি এজে। আপনি যদি লামাসিয়ার কথা বলেন, মেসি যেই বয়সে অ্যাকচুয়ালি এসেছিল সেখান থেকে আজকের মেসি, ক্যান ইউ ইম্যাজিন? এটার তো একটা পাথ হয়েছিল অ্যাকচুয়ালি। ইভেন আপনি যদি ধরেন আমি আরও পিছনের দিকে যদি একসময় ফিরে যাই, আপনি ধরেন ম্যারাডোনার সময়ের কথা, যে নেপোলির মতো একটা ক্লাবে সে এসেছিল, খেলেছিল, এবং নেপোলির ইতিহাসে প্রথমবারের মতো নেপোলিকে সে চ্যাম্পিয়ন করেছিল। কিংবা আমি যদি রোনালদো, নাজারিও, ফেনোমেনন, তাদের কথাও বলি, আপনি আলটিমেটলি কিন্তু ব্রাজিল থেকে এসে কিন্তু সেই ইউরোপে নিজের এস্টাবলিশমেন্টটা কিন্তু হয়েছে তার ইউরোপেই। তো এখানে একটা জিনিস হচ্ছে যে ইউরোপ যে ধরনের স্ট্রাকচারের ভিতর দিয়ে যায়, প্লেয়ার্স ডেভেলপমেন্ট পাথওয়ের ভিতরে দিয়ে যায়, ল্যাটিন আমেরিকাতে এখনও সেটা কিন্তু আসলে ওই সার্টেন স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতে এখনও পারেনি। তো আমি এই কারণেই বলবো যে
কিছু কিছু ক্ষেত্রে মানে আপনি যদি দেখেন আর্জেন্টিনা কিংবা ব্রাজিল, রিসেন্টলি ব্রাজিল ইজ অলসো স্ট্রাগলিং, বাট ইউরোপিয়ান দেশগুলো, ইভেনচুয়ালি আমি আফ্রিকান দেশগুলোর কথা বলবো, কারণ সারা পৃথিবীতে 5-6টা স্টাইল অফ প্লে আছে, যেমন আফ্রিকান স্টাইল অফ প্লে। আপনি তাদের খেলা দেখলে বুঝতে পারবেন যে তারা আসলে কী খেলতে চাচ্ছে, কেমন তাদের ফিজিক্যালিটি, এবং হচ্ছে তারা অ্যাগ্রেসিভ ফুটবল খেলে। আবার আপনি যদি দেখেন ইউরোপিয়ান কিছু টিম আছে, তারা খেলে হচ্ছে আপনার এটাকে বলে আপনার ল্যাটিন স্টাইল অফ ফুটবল। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে টাচ ফুটবল। ল্যাটিন বলতে কেন কথাটা, আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে এসেছে অ্যাকচুয়ালি। যে আর্জেন্টিনা এবং ব্রাজিল যে আমরা নান্দনিকতার কথা বলি, বা আমরা এই যে বলি যে টাচ ফুটবল, শৈল্পিক ফুটবল, সেই জিনিসগুলো আলটিমেটলি কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে রয়েছে, এবং সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যেমন আপনার স্পেন। সো এই কারণেই অ্যাকচুয়ালি মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ল্যাটিন ফুটবল এবং তার ফুটবলের যে স্ট্রাকচারটা, সেটার চেয়ে অনেক উন্নত স্ট্রাকচার, বিশেষ করে প্লেয়ার্স ডেভেলপমেন্টের জন্য ইউরোপ যেভাবে করে, সেটা অ্যাকচুয়ালি কিছুটা পিছিয়ে আছে ল্যাটিন। নিশ্চয়ই। কালকের ম্যাচে আসতে চাই, কেমন লাগলো স্পেন এবং পর্তুগালের খেলা, সেখানে আসতে চাই। অনেকগুলো সুযোগ তৈরি হয়েছিল দুই পক্ষেই, শেষ পর্যন্ত ফিনিশের সমস্যা হচ্ছিল কিনা সেটা জানতে চাই। তার আগে গোলটা দেখে নেবো, যেটা শেষ পর্যন্ত আমরা তো গোলটা স্পেন হয়তো করতে পারলো। দেখবো আসলে গোলটা কীভাবে হয়েছে। এখানে যদি আমরা পজ করি, আপনি এখানে একটা সিম্পল জিনিস যদি আমরা আবার একটু দেখি, তাহলে বোধহয় আমাদের জন্য আরো একটু পরিষ্কার হবে। বোধহয় আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হচ্ছে। এখন বোধহয় pause করা যায়। এখানে একটা জিনিস আপনি দেখেন, ভেরি সিম্পল থিংস। বলটা ওইখানে পজ করা অবস্থা থাকলে বেটার হইতো, যে যখন পজ করা ছিল আপনার এখান থেকে হচ্ছে রুবেন ডিয়াজ, সে কিন্তু গিয়েছিল অ্যাকচুয়ালি ওকে চ্যালেঞ্জ করার জন্য। আমরা যেটা অ্যাকচুয়ালি মানে কোচিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে যে গ্রুপিং অফ প্লেয়ার্স অ্যারাউন্ড দি বল, বলের চতুর্পাশে প্লেয়ারগুলোকে অর্গানাইজ করা, স্পেসিফিক্যালি দ্য প্লেসমেন্ট অফ প্লেয়ার, এটাকে বলি। রুবেন ডিয়াজ যখন প্রেসিংয়ে গিয়েছিল, দিস প্লেয়ার হি ওয়াজ ওয়াচিং। এটা হলো বেসিক থিংস। এখানে আপনার ভেইগা ছিল বাম পাশে, ওকে। ও যখন প্রেসিংয়ে যাচ্ছে, তাহলে একজন যখন প্রেসিংয়ে যাচ্ছে সেন্ট্রাল ব্যাক থেকে, হি শুড বি, দিস ম্যান শুড বি টাকিন, আমরা বলি কোচিংয়ের ভাষা। টাকিন মানে ভিতরে ঢোকা, এবং ভেগা টাকিন তার মানে হচ্ছে ডোরটাকে ক্লোজ করা, দুই পাশ থেকে চেপে ধরে ক্লোজ করা। কারণ এখানে কিন্তু মিকেল ম্যারিনো হি ওয়াজ একদম ফ্রি, আনমার্ক, এবং যখন তার কাছে বলটা এসেছে, ইট ওয়াজ লেট ফর বোথ অফ দেম। তাহলে একটা জিনিস হচ্ছে যে অ্যান্টিসিপেট করার সিচুয়েশন, বিকজ রুবেন ডিয়াজ হি ইজ মুভিং ফর প্রেসিং, দ্য রেস্ট অফ টু আদার্স দে হ্যাভ টু টাক ইন টু ক্লোজ ডাউন দ্য ডোর। তাহলে আমি কিন্তু ক্লোজে থাকতে পারতাম এখানে মিকেল ম্যারিনোর, এবং ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ফিনিশিং বাই হিম। এবং আরেকটা জিনিস হচ্ছে যে হি ওয়াজ সাবস্টিটিউট প্লেয়ার, ইউনো, এবং সাবস্টিটিউট প্লেয়াররা যে কখনো কখনো খেলাকে ইনফ্লুয়েন্স করে, দ্যাট ওয়াজ অ্যান এক্সাম্পল অ্যাকচুয়ালি। সো আমরা গোলটা দেখি প্লিজ। সো এই যে খেলাটা কিন্তু এক্সট্রা টাইমের দিকে যাচ্ছিল, আপনি দেখেন 90th মিনিট, অ্যাডিশনাল টাইমের ফার্স্ট মিনিটের খেলা চলছিল, এবং খেলাটা কিন্তু ইভেনই ছিল, যদিও ওয়ার জাবালের ফার্স্ট 7 মিনিটসের একটা অপরচুনিটি ছিল যেটা সে গোল করতে পারেনি, এবং ইভেনচুয়ালি নুনো মেন্ডেজের একটা শর্ট কর্নার থেকে একটা স্ট্রাইক ছিল, যেটা একটা ডেভিয়েটেড হয়ে প্লেয়ারের মাথায় লেগে অ্যাকচুয়ালি ক্রস পিচে হিট করেছিল। তো আমি এখানে বলবো যে নুনো মেন্ডেজের ইনজুরি এবং তাকে মাঠ থেকে উঠে যাওয়া, এটাও একটা বড় ধরনের মানে আমি বলবো যে মানে পর্তুগালের পয়েন্ট অফ ভিউ থেকে একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গিয়েছিল তাদের ওই মুহূর্তে। এবং খেলাটা যখন এক্সট্রা টাইমের দিকে যাচ্ছে নিশ্চিত, ওই সময় কিন্তু আপনার স্পেন চাচ্ছিল কিছু ফ্রেশ লেগ ইন্ট্রোডিউস করার জন্য, যেভাবে মিকেল ম্যারিনোকে আনলেন এবং ফারহান তোরাস, এবং ওইখানে আবার ফ্যাবিয়ান রুইজও এসেছে। অ্যাট দ্য সেম টাইম পর্তুগালও কিছু কিছু রিপ্লেসমেন্ট করছিল, যে গোলটা আমরা আবার দেখছিলাম অ্যাকচুয়ালি। তো এইখানে হচ্ছে যে এই যে স্মল স্মল ডিটেইল, এগুলি কিন্তু আলটিমেটলি ম্যাচে ডিফারেন্স তৈরি করে দেয়, এবং সেটা কিন্তু আপনার প্রেস কনফারেন্সে, পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে, সেখানে মানে আমরা যদি ডেলা ফুয়েন্টের কথা বলি, তিনি কিন্তু বলেছেন যে সাবস্টিটিউট প্লেয়ারও কখনো কখনো মাঠে নেমে খেলাকে ইনফ্লুয়েন্স করে, এবং খেলার যে ডিজায়ার আউটকাম সেটা বের করার জন্য আসলে খুব মুখ্য ভূমিকা পালন করে। সো এই যে বেঞ্চ, আমরা কেন বলি যে বেঞ্চ ভালো হতে হয় অ্যাকচুয়ালি, রিজার্ভ বেঞ্চ, কারণ আপনি এইরকম এক ধরনের ম্যাচে কখনো কখনো যেটা আমরা বলছিলাম আবারও আসছিল এখানের মধ্যে আপনার এই রুবেন ডিয়াজ, সে কিন্তু যাচ্ছে এখানে। তাহলে এই যে এট দিস মোমেন্ট দ্য বোথ অফ দেম দে হ্যাভ টু, এটা হলো সিমুলটেনাসলি আপনাকে ঘটনাটা ঘটতে হবে, যাচ্ছে এবং আপনাকেও পিছনে চলে আসতে হবে টু ক্লোজ ডাউন দ্য ডোর। তাহলে কিন্তু আর আসলে এই গোলটার অপরচুনিটি
পর্তুগাল পেত তো না। বেশ কয়েকটা সুযোগ তৈরি করলো, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর কি ব্যক্তিগত ব্যর্থতা দেখেন ফিনিশের ক্ষেত্রে? না, আমি আসলে তার ব্যক্তিগত ব্যর্থতা দেখব না। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এই দুটা দলকে বলেছিলাম যে তাদের মিডফিল্ড হচ্ছে বেস্ট পসিবল মিডফিল্ড। আর্জেন্টিনা এবং ফ্রান্স, দে হ্যাভ অলসো গুড কোয়ালিটি প্লেয়ার্স ইন দ্য মিডফিল্ড। কিন্তু এখানে যেটা হয়েছে অ্যাকচুয়ালি, যে সুযোগ যেটা বললাম, ক্লিয়ার কাট চান্স বলতে আমরা যা বুঝি ফুটবলে, সেটা কিন্তু পেয়েছিল ওয়ারজাবাল 7 মিনিটের সময়। এবং পর্তুগাল দে অলসো ট্রাইড দেয়ার বেস্ট, কিন্তু ক্লিয়ার কাট অপরচুনিটি কিন্তু পর্তুগাল তেমন মানে তৈরি করতে পারেনি। শুধুমাত্র ওই নুনো মেন্ডেজের একটা শর্টস, যেটা একটা শর্ট কর্নার থেকে সে বাম পায়ে অ্যাকচুয়ালি স্ট্রাইক করেছিল, যেটা ডিফেন্ডারের মাথায় ডিফ্লেক্টেড হয়ে অ্যাকচুয়ালি ক্রস পিচে লাগে। এর বাইরে কিন্তু তেমন কোনো মানে ক্লিয়ার কাট অপরচুনিটি তারা তৈরি করতে পারেনি। তো এখানে একটা জিনিস হচ্ছে যে মানে ক্রিস্টিয়ানো রোনালদো হি ইজ প্লেয়িং এজ এ নাম্বার 9 প্লেয়ার। সো বিং এ নাম্বার 9, he needs to take some ball or he has to give some feed from the wide area, যেটা অ্যাকচুয়ালি জোয়াও ক্যান্সেলো কিংবা আমরা যদি দেখি পেড্রো নেটো, হি ট্রাইড, চেষ্টা করেছিল, কিন্তু আসলে কিন্তু জি। স্পেনের ব্যাকলাইনের অর্গানাইজেশনের কারণে সে কখনোই ওইভাবে ওইখানে ফ্রি সিচুয়েশনে কোনো বল কিন্তু আসলে পায়নি। নিশ্চয়ই। আমার হাতে একটি সেট কুইজ রয়েছে, সেটে যারা দর্শক রয়েছেন তাদের জন্য আজকের প্রশ্ন, ফুটবল বিশ্বে মোহাম্মদ সালাহ কি ডাক নামে পরিচিত? অপশন এ দ্য ফারাও, অপশন বি দ্য ইজিপশিয়ান কিং, অপশন সি কায়রো এক্সপ্রেস, অপশন ডি মরুর বাজ পাখি। কায়রো এক্সপ্রেস। আর কেউ ট্রাই করতে চান? মরুবাজ পাখি। ট্রাই করতে চান? মরুর বাজ পাখি। দুঃখিত, কেউই সঠিক উত্তর দিতে পারেননি। আলোচনায় বা গল্পে আবারও ফিরতে চাই। ব্রাজিলের সমর্থকের কাছে জানতে চাই, আজকে আর্জেন্টিনার পারফরমেন্স কি এক্সপেক্ট করতেছেন? আপনি নাকি সবার মতো চাচ্ছেন যে আর্জেন্টিনাও বিদায় নিক, লিওনেল মেসিও বিদায় নিক? না, একজন রাইভাল হিসেবে চিন্তা করলে ব্রাজিল আর্জেন্টিনা যখন খেলা হয়, যখন ব্রাজিল বাদ পড়ে গেছে তখন আসলে মনে হয় যে আর্জেন্টিনাও বাদ পড়লে ভালো হয়। কিন্তু যদি একজন বল নলেজ স্পেশালিস্ট বা ফুটবল ভালোবাসা, অরিজিনাল ফুটবল যারা ভালোবাসে, তারা যদি ওই দিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে মনে হয় যে না, আর্জেন্টিনা তো যোগ্য দল হিসেবেই রাউন্ড অফ 16-এ আসছে, সো যোগ্য দল হিসেবেই তারা কোয়ার্টারে যাক। এটা আবার হচ্ছে দেশে দেখা যায় এখন 60-70% সমর্থকরা সবাই কিন্তু এখন আর্জেন্টিনা সাপোর্ট হয়ে গেছে। ইভেন 22 ওয়ার্ল্ড কাপ জিতার পরে মনে হয় যে এখন হাটে ঘাটে সব জায়গায়, বাজার ক্যাম্পাসে সব জায়গায় আর্জেন্টিনা, ব্রাজিল খুঁজে পাওয়া খুব দুষ্কর। সো ওই পার্সপেক্টিভতে চিন্তা করলে এখন যদি আর্জেন্টিনা কোনো কারণে আজকে হেরে যায়, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে মানে ফুটবল সমর্থকদের মানে বাংলাদেশে মনে হয় যে ফুটবলের আমোজটা অনেকটা কমে যাবে। যদিও ফ্রান্স আছে, আমরা জানি এখনও, বা ফ্রান্স নরওয়ে খেলা আছে সামনে, বাট তারপরও আমার মনে হয় যে আর্জেন্টিনা থাকা উচিত। ইভেন আমি যদি মিশরের কথা বলি, মিশর কিন্তু এতটাও দুর্বল টিম এটা বলা যাবে না। আমরা ব্রাজিলিয়ান ফ্যানরা অনেকেই আছে যারা হচ্ছে ট্রল করে যে মিশর তো একেবারে দুর্বল টিম, কেপবার্দের মতো কেপবার্দও কিন্তু অলমোস্ট কিন্তু লক করে দিছিল আর্জেন্টিনাকে। সো ওই হিসেবে চিন্তা করলে কিন্তু মানে মিশরও কিন্তু মোটামুটি ভালো টিম, যেহেতু মোহাম্মদ সালাহ আছে ওখানে, ইমাম আশুরের মতো প্লেয়ার আছে ওখানে। সো ওরা কিন্তু একটা কামব্যাক চাইলেও দিতে পারে। বাট আর্জেন্টিনা চ্যাম্পিয়ন টিম, এটা অস্বীকার করছে না। লিওনেল স্কালোনির ট্যাকটিক্স অন্যরকম। আজকে দেখলাম যে সম্ভবত ফরমেশনে আলভারেজকে হচ্ছে নিয়ে আসা আজকে হয়েছে। শুরু থেকে নামানোর একটা হ্যাঁ, পসিবিলিটি শুরু আছে। থেকে আলভারেজকে প্রথম থেকেই নামানো। আমরা জানি যে আলভারেজ হচ্ছে সেকেন্ড হাফে নামে, বাট আজকে প্রথম থেকে আছে। এটা হয়তো বা তার মানে প্রথম থেকে অ্যাটাকিং মোডে একটা খেলার একটা প্ল্যান আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আর্জেন্টিনাকে সবাই হচ্ছে অনেকে বলে থাকে যে মেসি নির্ভর একটা টিম, বাট তারা কিন্তু মানে ইয়ার সাথে সম্ভবত আলজেরিয়া অস্ট্রিয়ার সাথে তারা প্রমাণ করলো যে তারা কিন্তু লো চেলসেও কিন্তু গোল দিছিল। সো ওরা কিন্তু মেসিকে ছাড়াও যে খেলতে পারে, ব্যাপারটা কিন্তু এমন আমরা যত সবসময় জি জানি। জি জি জি, অনেক ধন্যবাদ। আমরা আর্জেন্টিনা সাপোর্টারের কাছে যেতে চাই। আলভারেজ আজকে শুরুর থেকে নামার কথা রয়েছে, বা এমন কোনো প্লেয়ার রয়েছে কি যাকে আজকে শুরুর একাদশ থেকে চান, বা মেসি নির্ভর দল না হোক, মেসিকে ছাড়াও যেন তারা ভালো খেলে, এমন প্রত্যাশা কি রয়েছে কিনা? আর্জেন্টিনা যে শুধু মেসি নির্ভর দল এটা অ্যাকচুয়ালি না, যে ভাই যেভাবে বললেন যে, অ্যান্ড খেলাটা আপনারা দেখছিলেন যে ওই দিন আর্জেন্টিনা ভার্সেস হচ্ছে যে অস্ট্রিয়া যে ম্যাচটা ছিল, ওখানে কিন্তু মেসি বাদেও কিন্তু আরও স্কোরার রয়েছেন। অ্যান্ড আমরা যদি যে আর্জেন্টিনার গোলকিপার যিনি মার্টিনেজের কথা বলি, সো খেলাটা শুধু এই না যে হচ্ছে যে স্কোর করা, অলসো গোলকিপিং ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড তো আমি এটা
মানে এটা হচ্ছে আর্জেন্টিনা যে শুধুমাত্র মেসির পুরো- পারফরমেন্স Okay, নিয়ে কি okay. প্রত্যাশা করতেছেন আজকে? মেসির পারফরমেন্স নিয়ে বরাবরই হোপফুল অ্যান্ড ইজিপ্টকে অ্যাজ আ ফুটবল সাপোর্টার আমি কখনো হচ্ছে প্রতিপক্ষকে ছোট করে দেখাটা আমি কখনো এটা বলবো না। সো ইয়া ইজিপ্টও গুড মানে গুড টিম, বাট স্টিল আর্জেন্টিনা হচ্ছে যে আপনার মানে এই ম্যাচটা হচ্ছে যে জিতবে জি, and এটা এক্সপেকটেশন রাখছি। জি, অনেক ধন্যবাদ। একটু জানতে চাই নাম জ্যোতি। জ্যোতি 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 মানে একজন ফুটবল দর্শক হিসেবে মেসির পারফরমেন্সটা প্রতি ম্যাচেই সে গোল করছে, আজকের ম্যাচেও কি গোল করতে পারে? হ্যাঁ, আমার মনে হয় আজকের ম্যাচে মেসি অবশ্যই গোল করবে, কারণ মেসির যে আমরা ধারাবাহিকতাটা দেখছি যে উনি কিন্তু শুরু থেকেই মানে ওনার যে একটা লেগেসি এটা কিন্তু নিজেই বজায় রেখেছেন। তো আজকের ম্যাচেও আমি মেসির থেকে গোল আশা করছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। তানজির, আমাদের একজন সহকর্মী ওয়েট করছেন। আমরা রেজওয়ানের কাছে চলে যাব। আটলান্টায় কয়েকদিন ধরেই রেজওয়ান আছেন, সেখানে সবশেষ কি অবস্থা, বিশেষ করে আর্জেন্টিনার দলে কোনো পরিবর্তন আসছে কিনা সে বিষয়ে সবশেষ খবরগুলো তার কাছে রয়েছে। রেজওয়ান, জানাবেন কি অবস্থা আর্জেন্টিনা দলের? আর্জেন্টিনা দলে মঞ্জুর ধন্যবাদ। আর্জেন্টিনা দলে কিন্তু 3টি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি আজকের ম্যাচে, আর যে ম্যাচটি ঘন্টাখানেক পর শুরু হবে, 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় বাকি রয়েছে এই মুহূর্তে, এবং সেই দলে কিন্তু 3টি পরিবর্তন এনেছেন, সেটি আমি বলে দিতে চাই। নিকোলাস তাগলিয়াফিকো তিনি কিন্তু একাদশে ফিরেছেন, লিসান্দ্রো পারেদেস তিনি কিন্তু একাদশে ফিরেছেন, আর হুলিয়ান আলভারেজের কথা আমরা অনেক দিন ধরেই বলছি যে যিনি বিশ্বকাপে ফার্স্ট চয়েস ছিলেন গত বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে, কিন্তু ইনজুরির কারণে এই বিশ্বকাপটা শুরু করতে পারেননি। সেখানে লতারো মার্তিনেজ খেলেছেন প্রথম 4 ম্যাচ, কিন্তু আজকে হুলিয়ান আলভারেজকেও কিন্তু একাদশে ফিরিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। সব মিলে 3টি পরিবর্তন এনেছেন কোচ। আমার মনে হয় যে আসলে সেটা আক্রমণে জোর বাড়াবে এবং ডিফেন্সেও কিন্তু আসলে শক্ত করবে। সব মিলে আমার মনে হয় যে আমার যে আসলে মিন্টু ভাই এই বিষয়ে ব্যাখ্যাটা সবচেয়ে ভালো দিতে পারবেন। জুলফিকার আহমেদ মিন্টু তিনি যদি বলেন যে আসলে একাদশটা কেমন হলো এই 3টি পরিবর্তনের ফলে। তার আগে মিন্টু ভাইয়ের একটা ভাই, প্রশ্ন কেমন আছে শুনতে রেজওয়ান পাচ্ছেন আপনার কিনা? কাছে। আমি রেজওয়ান আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি যে 3জন প্লেয়ারের নাম বললেন, অ্যাকচুয়ালি কোন 3জন প্লেয়ারকে অ্যাকচুয়ালি রিপ্লেস করা হয়েছে সেটা কি আপনি জানেন কিনা, সেটা একটু বলবেন কিনা, কোন 3জন প্লেয়ারকে রিপ্লেস করা হয়েছে? তালিয়াফিগো ডেফিনেটলি মরিনাল। লতারো মার্তিনেজের জায়গায় কিন্তু হুলিয়ান আলভারেজকে খেলা হয়েছে, সেটা আমি আপনাকে আগেই বললাম, প্রথমেই বললাম যে বাকিগুলো আমি আপনাকে অবশ্যই বলার সুযোগ থাকলে আমি বলছি আপনাকে, আপনি যদি থাকেন, যে আর্জেন্টিনা দলের যে পরিবর্তনগুলো এসেছে সেটা হলো মেদিনার জায়গায় কিন্তু আসলে খেলছেন নিকোলাস তাগলিয়াফিকো, সেই জায়গাটা কিন্তু আমরা আগেই বলেছি, এবং আরেকটা বলেছি আপনাকে যে হুলিয়ান আলভারেজ লতারো মার্তিনেজের জায়গায় খেলছেন, এবং আরেকটা যে পরিবর্তন, লাস্ট পরিবর্তন যেটা আনা হয়েছে সেটা হলো লিয়ান্দ্রো পারেদেস, তিনি কিন্তু খেলছেন এবং মিডফিল্ডে, এবং তার জায়গায় আসলে থিয়াগো আলমাদা তাকে তো ড্রপ করা হয়েছে এই ম্যাচে। এই 3টি পরিবর্তনই কিন্তু আনা হয়েছে। কেমন হলো এই স্টার্টিং? এটা তো আসলে আগেই কিছুটা এক্সপেকটেশন ছিল যে মানে আর্জেন্টাইন ফ্যানরাও চাচ্ছিল অ্যাকচুয়ালি যে এই ধরনের কিছু পরিবর্তন, কারণ হয়তো গ্রুপ ম্যাচে এবং রাউন্ড অফ 32-তে এক ধরনের চিন্তাভাবনা ছিল কোচিং স্টাফের, স্পেশালি লিওনেল স্ক্যালোনির, কিন্তু আজকে যেহেতু মিশরের সঙ্গে ম্যাচ, এই ম্যাচটা আসলে খুব সহজ হবে না। আবার অ্যাট দ্য সেম টাইম যদি আপনি দেখেন যে অতিমাত্রায় মেসির উপরে নির্ভরতা, সেটাকে কিছুটা দূর করা এবং প্যারাডেসকে আনাটা হচ্ছে যে একটা রাইট ডিসিশন আমি বলবো, ইনক্লুডিং তালিয়াফিগো। প্যারাডেস এই কারণে, যদি আপনি দেখেন যে আর্জেন্টিনার এই যে স্টার্টিং 11 ছিল লাস্ট ম্যাচ পর্যন্ত, সেখানে কিন্তু সলিড কোনো ডিফেন্স বা অ্যাঙ্কার মিডফিল্ডার যেটাকে আমরা বলি, ডিফেন্স মাইন্ডেড মিডফিল্ডার, সলিড অ্যাঙ্কার মিডফিল্ডার হচ্ছে প্যারাডেস। সো এটা কেন রাখা হয়েছে আজকে, তার কারণটা হচ্ছে যদি আমরা দেখি যে ইজিপ্টের স্টার্টিং 11 বা তাদের ফরমেশন, তারা যেভাবে খেলে 4-2-3-1, তার মানে নাম্বার 10 পজিশনে খেলে হলো আশর, হি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার, এবং রাইট সাইডে হচ্ছে আপনার মোসালা, এবং লেফট সাইড থেকে জিকো, এবং নাম্বার 9 পজিশনে মারমাউস। তাহলে এইখানে কি জন্য, যাতে আসরের আমরা কিন্তু গোল দেখেছি যে 16 মিটার বক্সের বাইরে থেকে কিন্তু স্ট্রাইক করে সে গোল করে। সুতরাং ডিফেন্সিভ ট্রানজিশনে যেটার একটা ল্যাকিংস গত ম্যাচে আমরা দেখেছিলাম কেপ ভার্দের সঙ্গে, অ্যাকচুয়ালি ওয়াইড এরিয়াতে, বোথ দ্য ওয়াইড এরিয়াতে অ্যাকচুয়ালি কিন্তু ডিফেন্ডিংটা প্রপারলি হয়নি, এবং প্রতিপক্ষের ওয়াইড মিডফিল্ডার অ্যাকচুয়ালি স্পেস পেয়েছিল বারবার, এবং সেই স্পেস থেকে কিন্তু সেকেন্ড গোলটা করেছিল কেপ ভার্দে। তাহলে এখানে যখন আপনি ডিফেন্সিভ ট্রানজিশনে থাকবেন, অফকোর্স এখানে দায়িত্বটা নিতে হবে প্যারাডেসকে,
এবং সেটা হচ্ছে আসরের জন্য। এবং ডেফিনেটলি টালিয়াফিকুকে ইনক্লুড করা, কারণ টালিয়াফিকে কিন্তু অটোমেটিক চয়েস ছিল স্টার্টিং 11-এ, বিকজ অফ হিজ ইনজুরি তাকে কিন্তু আসলে স্টার্টিং 11-এ দেওয়া হয়নি প্রথম দিকে গ্রুপ ম্যাচগুলোতে। জি, রেজওয়ানের কাছে একটা ছোট্ট প্রশ্ন সেখানে, এই যে কেপ ভার্দের মতো দলও যখন আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে পারে, স্বাভাবিকভাবেই পরের নকআউট খেলাগুলোতে এটা দলটাকে ভাবাবে, এবং ব্রাজিল চলে যাওয়ার পর স্কালোনিও আসলে বলেছেন যে মিশরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। এই দুর্বলতার জায়গা কি তাহলে আর্জেন্টিনার জন্য, বা চ্যালেঞ্জের জায়গা কি আজকে তাদের ডিফেন্স? এই কথাটাই শুধু সরাসরি আর্জেন্টিনার চ্যালেঞ্জ কিংবা শুধুমাত্র আর্জেন্টিনার দুর্বলতা এই কথা বলা যায় না। গতকাল যদি আপনি লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনটা দেখেন, তিনি কিন্তু বলেছেন যে এই বিশ্বকাপটা কিন্তু নর্মাল অন্য বিশ্বকাপগুলোর মতো নয়, যেখানে যারা ফেভারিট হয়ে এসছে তারা ভালো খেলছে এমন কিন্তু নয়। এখানে অনেক ধরনের উত্থান পতন কিন্তু আমরা দেখেছি। তিনি বলছেন যে ফ্রান্সকে বলা হচ্ছে যে এবারে বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল, কিন্তু সেই ফ্রান্সও কিন্তু প্যারাগুয়ের সঙ্গে ম্যাচ জিততে অনেক কষ্ট করতে হয়েছে। সব মিলে এই বিশ্বকাপটা একটা জটিল সমীকরণের বিশ্বকাপ। সেটার কারণ সবচেয়ে বড় হলো যে এই বিশ্বকাপে আসলে প্রত্যেকটা ম্যাচে 2-3 দিনের ব্যবধানে খেলতে হচ্ছে। সেটা অন্য বিশ্বকাপে হয়তো হয়, কিন্তু এতটা ট্রাভেল করে খেলতে হয় না, যেটা এই বিশ্বকাপে দলগুলোকে আসলে ভোগাচ্ছে। এবং তিনি বলেছেন যে আসলে এক জায়গায় গরম, এক জায়গায় প্রচন্ড দুপুরে খেলতে হচ্ছে, কোনো জায়গায় খোলা মাঠ খেলতে হচ্ছে, খোলা স্টেডিয়ামে, কোনো জায়গায় ইনডোর স্টেডিয়ামে খেলতে হচ্ছে, এবং প্রত্যেকটা স্টেডিয়ামের মাঠও একরকম নয়। কেননা আপনারা জানেন যে এইসব মাঠগুলো কিন্তু আমেরিকান ফুটবলের জন্য ব্যবহৃত হয় বেশিরভাগই, সেটা কিন্তু আমেরিকান সকারে রূপান্তর করা হয়েছে, অর্থাৎ এই বিশ্বকাপের জন্য। সেই জায়গায় একটা পরিবর্তন এসছে। আরো একটা পরিবর্তন হচ্ছে যে আসলে ফুটবলাররা সারা বছর এতটাই আসলে ইন্টেন্সিভ ফুটবল খেলেছে ইউরোপিয়ান ফুটবলে ক্লাবগুলোতে, যেই কারণে তারা আসলে সেরাটা দিতে পারছে না। এই অনেকগুলো পয়েন্ট কিন্তু তিনি আসলে নোটিফাই করেছেন গতকাল সংবাদ সম্মেলনে, যে কারণে এবারের বিশ্বকাপে আসলে ফেভারিট বলে কোনো কিছু নেই, কিংবা ফেভারিটটা আসলে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছে না। এই পয়েন্টগুলো কিন্তু বলেছেন, এবং খুবই লজিক্যাল পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে আমেরিকায় থেকে আমার কাছে মনে হয়েছে যে কোনো স্টেডিয়ামে আপনি এই দুপুর 12টার সময় খেলছেন, যদিও মাঠটা এই পিছনের আজকে ইনডোর স্টেডিয়াম, কিন্তু মায়ামিতে যখন খেলাটা হচ্ছে তখন কিন্তু সেটা ওপেন ফিল্ড, অর্থাৎ একদম খোলা ছাদের নিচে, প্রচন্ড গরম। কেপ ভার্দের ম্যাচটা বিকাল 4টায় শুরু হলেও কিন্তু আসলে সেটা প্রচন্ড গরম ছিল ওই সময়টায়। আর্জেন্টিনা প্লেয়ার বলে তার পারে না, একটা বড় কারণ। এবং আজকের ম্যাচটা শেষে আবার ক্যান্সাস যদি আর্জেন্টিনা চলে যেতে হবে, কিংবা মিশর জিতলে তাদেরকে ক্যান্সাস যেতে হবে, এই ট্রাভেলটাও কিন্তু একটা বড় এফেক্ট ফেলছে, যেটা হয়নি রেজওয়ান, আপনার কথা শুনতে বিশ্বকাপগুলোতে কিন্তু খানিকটা অসুবিধা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ফরমেশন নিয়ে কথা বলার কথা ছিল, কিছু কিছু পরিবর্তন অবশ্য হয়ে গেছে এরই মধ্যে। আমরা যে গ্রাফিক্সটা তৈরি করেছি সেখানে আপনি বোধহয় আবার মনে করিয়ে দিতে পারেন। এখানে যেটা অলরেডি আমরা মানে ইনফরমেশন পেয়েছি, সেখানে হচ্ছে যে থিয়াগো আলমাদা অ্যাকচুয়ালি খেলছে না, তার জায়গায় অ্যাকচুয়ালি প্যারাডেসকে আনা হয়েছে। লটারো ম্যার্টিনেজের জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে হুলিয়ান আলভারেজকে। তাহলে এখানের কম্পোজিশনটা, মিডফিল্ডের কম্পোজিশনটা এখন মেবি এনজো ফার্নান্দেস চলে যাবে ওয়াইড এরিয়াতে, এবং প্যারাডেস চলে আসবে মাঝখানে এক ম্যাকালিস্টারের সঙ্গে, এবং রড্রিগো ডি পল রাইট সাইডে, আর টালিফিকে তো লেফট পজিশনে রয়েছে, উপরে হুলিয়ান। খেলায় কি পরিবর্তন আসবে এতে? খেলায় অ্যাকচুয়ালি যে হচ্ছে যে ফ্লুইডিটি, এটা হচ্ছে যে আমরা মানে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোতে যেটা দেখেছি, অ্যাকচুয়ালি থিয়াগো আলমাদা এবং হচ্ছে লটারো মার্টিনেজের, তাদের অ্যাকচুয়ালি ওয়ার্কলোডটা সবচেয়ে বেশি ছিল। কারণ আমরা যেহেতু জানি যে লিওনেল মেসি কিন্তু এখন আর সেই আগের মতো ওইরকম মানে ডিস্টেন্স কাভার সে করে না। তার হিট ম্যাপে আমরা দেখেছি যে একটা সার্টেন এরিয়াতে অ্যাকচুয়ালি সে থাকে, এবং আলটিমেটলি আর্জেন্টিনার যেটা থাকে যে আফটার গেইনিং পজিশন অলওয়েজ ট্রাই টু গিভ ফিট টু লিওনেল মেসি, তাকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি আক্রমণগুলো হয়। এখন আজকে যদি হুলিয়ান আলভারেজ উপরে নামে, তাহলে একটা অ্যাডভান্টেজ হচ্ছে হি হ্যাজ দ্যাট টাইপ অফ কোয়ালিটি যে হু ক্যান রান অর হু ক্যান ড্রপ টু রিসিভ দ্য বল, শুধুমাত্র ডিফেন্ডিং না, এবং অ্যাটাকিংও কিন্তু তার পটেনশিয়াল রয়েছে যথেষ্ট। এবং অ্যাট দ্য সেম টাইমস যদি এনজো ফার্নান্ডেজ লেফট সাইডে যায়, সে কিন্তু লেফট ফ্ল্যাঙ্কটা অপারেট করতে পারে, এবং তার ক্রিয়েটিভিটি রয়েছে। তাহলে ডিফেন্সিভ ট্রানজিশনের জন্য অ্যাকচুয়ালি ম্যাকালিস্টার এবং হচ্ছে যে প্যারাডেস, এটা হয়তো পজিশন রোটেটও হতে পারে অ্যাকর্ডিং টু সিচুয়েশন। সামটাইমস হয়তো এনজো ফার্নান্ডেজ ভিতরে আসলো, ম্যাকালিস্টার ওয়াইড এরিয়াতে চলে গেল। ইট ডিপেন্ডস অন দ্য বল, হোয়ার দ্য বল ইজ। তাহলে এটা করার একটা কারণ, যেটা আমরা এর আগে আলোচনা করলাম, আমরা যদি ইজিপ্টেরটার দিকে যাই, তাহলে হয়তো সালাহ চলে আসবে হলো রাইট সাইডে, ওকে, অ্যাশোর চলে আসবে নাম্বার 10 পজিশনে, কারণ আমরা তাকে এইভাবেই দেখেছি, জিকো এবং হচ্ছে মারমাউস এবং আতিয়া, এবং মাঝখানে এখানে ফাতি খেলে, লাস্ট ম্যাচে কিন্তু ফাতি ছিল এখানে। তাহলে যেই জিনিসটা ওরা করতে চায় অ্যাকচুয়ালি, খেলাটা নিচে থেকে বিল্ড আপ করার পরেই অ্যাকচুয়ালি তাদের মেইন টার্গেটটাই থাকে প্রিপারেটরি জোন থেকে বলগুলো আইদার জিকো অথবা মো সালাহ, মেইন ফোকাস অফ অ্যাটেনশন থাকে হচ্ছে মো সালাহ।
তাকে দিয়েই রাইট ওয়ার্ড এরিয়া থেকে অ্যাকচুয়ালি মানে ফ্ল্যাঙ্কটা অপারেট করার চেষ্টা করে। এবং মোসালার ক্যারেক্টার আমরা জানি যে লেফট ফুটে সে খুব ভালো, যার ফলে সে ভিতরে ড্রিফট করে এবং এখান থেকে আইদার স্ট্রাইক আর হচ্ছে সেখান থেকে সে ক্রস করার চেষ্টা করে, ইন সুইঙ্গার ক্রসগুলো। এবং যেটা বললাম যে অ্যাশোরের কথা, সেও যখন এই মিডফিল্ড থেকে খেলাটাকে প্রোগ্রেস করে সেখান থেকে বলটা নেওয়ার চেষ্টা করে এবং ইন বিটুইন দ্য লাইন, যে দুইটা লাইন থাকে যে মিডফিল্ড এবং ব্যাক লাইন, এর মাঝখানে সে অ্যাকচুয়ালি বলটা নেওয়ার চেষ্টা করে ইন বিটুইন দ্য লাইন এবং ওইখান থেকে সে 16 মিটারের বাইরে থেকে স্ট্রাইক করে, সেইভাবে গোলও করেছে। সো ওইটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ থাকবে আর্জেন্টিনার জন্য ডিফেন্সিভ ট্রানজিশনে, যাতে তার সঙ্গে লিঙ্ক আপটা, সে পাসিং অপশনটা যাতে কাট আপ করতে পারে, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি প্যারাডেজের অর ম্যাকালিস্টারের। আর ভবিষ্যৎবাণী অটোমেটিক্যালি আছে আর্জেন্টিনার যেটা হবে সেটা হচ্ছে যে অফকোর্স লিওনেল মেসি ইজ সাচ এ প্লেয়ার, সে কিন্তু আমি বলবো যে ইট উইল বি লিটল বিট টাফ ইন এ সেন্স যদি আপনি খেলাটাকে বিল্ড আপ ফেজ থেকে মানে প্রোগ্রেশন ফেজে বা প্রিপারেটরি পিরিয়ড থেকে খেলাটাকে তৈরি করতে না পারেন। কিন্তু সেটা আজকে হয়তো অনেকটা কমফোর্টেবল হবে আর্জেন্টিনার জন্য বিকজ অফ দি যদি আমরা হুলিয়ান আলভারেজ এবং যদি বলি যে প্যারাডেসের কারণে, কারণ এনজো ফার্নান্ডেস ওয়াইড এরিয়াতে চলে গেলে ইট উইল বি মোর ফ্লুইড এবং কমফোর্টেবল। খেলার ফলাফল কি হতে পারে? খেলার ফলাফল অ্যাকচুয়ালি মানে আমি গোল স্কোরিং কত হবে সেটা বলতে পারবো না, বাট আমি এটা বলতে পারি যে আর্জেন্টিনা জেতা উচিত আজকের এই ম্যাচ। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য মিন্টু ভাই। আজকের মতো আপনার ধন্যবাদ কাছ থেকে আপনাকে। বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের সহকর্মী জুমাতুল বিদা আমাদের সাথে যোগ দেবেন। জুমা, দেখছিলাম কোনো একটা জায়গায় আপনাকে ঢুকতে দেয়া হয়নি, বলা হচ্ছে নারী সাংবাদিক ঢুকতে দেয়া হবে না, ওটা খানিকটা শুনতে চাই আপনার কাছ থেকে। আর এর পাশাপাশি এখন কোথায় আছেন, সেখানে কি আর্জেন্টিনার অবস্থা? সমর্থকদের মধ্যে উন্মাদনা অবশ্যই দেখছেন। কারোর মধ্যে ভয় কি রয়েছে কিনা আজ বাদ পড়ে যেতে পারে আর্জেন্টিনা? আচ্ছা, আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবং চমৎকার এক আবহের মধ্য দিয়ে তারা আজকের এই দিনের এই বিশেষ ম্যাচটি আসলে উপভোগ করার ব্যবস্থা করেছেন এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগেই তাদের সাথে আলোচনা হচ্ছিল যে আজকের এই দিনটি মিশরের সাথে খেলার মধ্য দিয়ে নতুন এক রেকর্ড কিন্তু করতে পারে, যেহেতু চলতি বছর এই ওয়ার্ল্ড কাপে 7টি গোল করার রেকর্ড রয়েছে মেসি, এমবাপ্পের, এবং একই সাথে এই গোলটির যদি আজকে একটি এক্সট্রা গোলের পর অর্থাৎ 8 হয়ে যায় যদি মেসির, সেক্ষেত্রে একটি যখন নতুন রেকর্ড গড়ে উঠবে এই বিশ্বকাপের। অন্যদিকে মেসির যে ব্যক্তিগত রেকর্ড রয়েছে 7 গোলের, সেটিও কিন্তু নতুন করে আসলে সে নিজেকেই ছাড়িয়ে যাওয়ার এক নতুন ভাবনা যুক্ত হতে পারে। মেসি কিংবা মোহাম্মদ সালাহ কে কীভাবে খেলবে সেই ভাবনা নিয়ে এখন পর্যন্ত এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আলোচনা করছেন। যারা আর্জেন্টাইন সমর্থক তারাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের যেমন আকাঙ্ক্ষার কথা জানাচ্ছেন, অন্যদিকে মিশরকে যে খুব আলাদাভাবে তারা দেখছেন তা কিন্তু নয়। তারা বলছেন যে তারাও আসলে ভাবছেন যে তারা দুর্দান্ত খেলতে পারে। আমরা চেষ্টা করব যে এর মাঝে যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলা যায় এবং তাদের থেকে জানার যে আর্জেন্টাইন সমর্থক এরকম আসলে তারা মজা করতে চায়। আমরা একজন সহপাঠী বলবো নাকি শিক্ষার্থী বলবো, তাদের সাথে একটু কথা বলি। অবশ্যই আর্জেন্টাইন সমর্থক, আজকের এই ম্যাচ নিয়ে কতটুকু আসলে ভালো লাগা কাজ করছে, চিন্তা কতটুকু কাজ করছে? আমরা জানি যে আমরা এই ওয়ার্ল্ড কাপটা জিতবই, তো আমরা রিল্যাক্সে দেখতেছি। আজকে ইভেন্ট চাচ্ছি যে মেসি হ্যাটট্রিক করবে, রিল্যাক্সে জিতবো আজকে। এই ওয়ার্ল্ড কাপটা আমাদেরই, আর কে আছে কন্টেন্ডার, কে আছে? আমরা ফ্রান্স ফাইনাল খেলবো, আবার রিম্যাচ হবে ওয়ার্ল্ড কাপের একটা 22-এর, দেন আমরা আবার ডমিনেট করে আবার কাপটা নিয়ে নেব। সেটাই। অসংখ্য ধন্যবাদ। উনি আসলে ফাইনালের চিন্তাও করে ফেলেছেন যে ফাইনালে আর্জেন্টাইন এবং ফ্রান্সের প্রতিদ্বন্দ্বিতার কথা তিনি বলছেন এবং আজকের দিনে হ্যাট্রিকের যে প্রত্যাশা সেটিও কিন্তু তার রয়েছে। এই ছিল মানজুর আমার কাছে এখান থেকে সর্বশেষ। জুমা, অনেক ধন্যবাদ। প্রতিপক্ষ ঠিক করে ফেলেছেন, দেখা মানে যাচ্ছে। মেসি যেভাবে উঠছে, সমর্থকরাও তেমন উঠছে মঞ্জুর। আসলে আমরা নেগেটিভ কিছু ভাবতে চাই না, আজকের ম্যাচ অনেক এনজয়মেন্ট হবে, আমরা তেমনটাই প্রত্যাশা করছি। কাফিলের কাছে আবারও যেতে চাই। কি অবস্থা মানে আজকের ম্যাচটায় কি মনে হচ্ছে সাধারণ একজন দর্শক হিসেবে যদি বলেন, আসলে সালার পারফরমেন্স কেমন হতে যাচ্ছে বা মিশরকে কোন দিকটাতে আসলে আর্জেন্টিনার ভয় করতে হবে? মিশরের কথা যদি বলি, প্রথমে তো ফোকাসে আসে যে মো সালার কথা, পাশাপাশি একটা নাম না বললে না, ইমাম আশুর। ইমাম আশুরের খেলা আমরা ইতিমধ্যেও দেখছি কতটুকু অ্যাটাক সে করতে পারে লেফট উইং দিয়ে, সো তার কিন্তু অতটুকু দক্ষতা আছে। সো আমার কাছে মনে হয় যে এই দুজনের উপর ফোকাসটা থাকবে। আর পাশাপাশি আর্জেন্টিনার কথা যদি বলি, আলভারেজ আজকে হচ্ছে টিমে ঢুকছে লটারো আলবা মার্টিনেজের জায়গায়। সো ওই জায়গায় মনে হচ্ছে আলভারেজ, যে আমরা এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আলভারেজ থেকে তেমন একটা পারফরমেন্স কিন্তু দেখি নাই।
হচ্ছে লাস্ট 30 মিনিট বা 20 মিনিট নামালেও স্কালোনি ওনার উপর যে ভরসাটা রাখতেছিল, বাট আলটিমেটলি ওরকম ভরসা কিন্তু রাখতে পারেনি। সো আজকে একটা চান্স আছে আমার কাছে মনে হচ্ছে। আর মেসির কথা যদি বলি, মেসির কথা বলার নতুন করে কিছু নাই, 7টা গোল অলরেডি হয়ে গেছে, যদিও এমবাপ্পে হল্যান্ডও হচ্ছে অলরেডি করে ফেলছে। বাট একটা কথা না বললেই নয়, এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিভিজুয়াল সর্বোচ্চ গোল কিন্তু করছে ফন্টেইন, ফ্রান্সের 1958 সালে সম্ভবত সুইডেনের সাথে। তো ওই ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু এখন পর্যন্ত একটা সিঙ্গেল এডিশনে কিন্তু কেউ 13টা গোল করতে পারে নাই। সো এইবারই কিন্তু প্রথমবার চান্স আসছে এমবাপ্পে হোক, হল্যান্ড হোক বা হচ্ছে মেসি হোক, তাদের জন্য এই চান্সটা পূরণ করার। সো এটা মেসির জন্য একটা বড় অপরচুনিটি। আর আজকে তো আর্জেন্টিনা ফ্যান যারা আছে তারা তো অবশ্যই চাইবে ম্যাচটা জিতুক, কোনোভাবে ম্যাচটা হারা যাবে না। আবার অ্যাজ লাইক সম্ভবত মিসর প্রথমবারের মতো রাউন্ড অফ 16 খেলতে আসছে ওয়ার্ল্ড কাপে, এবং যদি ওরা কোয়ালিফাই করে তারা প্রথমবার কোয়ার্টার ফাইনালে যাবে। সেটা আমার মনে হয় যে তাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি। সুন্দর ফাইট আমরা দেখতে যাচ্ছি। মানজুর, মোহাম্মদ সালাহ ঐতিহ্যর ভূমি, যদি বলি ফারাওয়ের ভূমি, পাশাপাশি হযরত মুসা আলাইহিস সালামের ভূমি, সেখান থেকে এসেছেন এবং তার জীবনে অনেক স্ট্রাগল পেরিয়ে এসেছেন। মেসির জীবনে অনেক স্ট্রাগল ছিল। এই ম্যাচটায় আসলে আমরা দুইজন মহারথীকে দেখব, মিশরের একজন গর্ব, আরেকজন আর্জেন্টাইন গর্ব। এবং একজনকে তো বিদায় নিতে হবে, একজনকে আর্জেন্টিনার ফ্যানের কাছ থেকে খানিকটা শুনবো। স্কোর কত হতে পারে, কি মনে হয়? প্রেডিকশন যদি দেই, সো আই উইল প্রেডিক্ট যে 3-1, এটা হচ্ছে আমার প্রেডিকশন। আর যদি বলি যেহেতু মোহাম্মদ সাল্লাহর কাছে আমি একটা গোল এক্সপেক্ট করি, তো সেই হিসেবে হচ্ছে ইজিপ্টকে 1 দিচ্ছি, অ্যান্ড মেসির কাছে আমি 3 গোল এক্সপেক্ট করি, আর অ্যাটলিস্ট 2 স্কোর। আর আরেকটা হচ্ছে আলভারেজের কাছে মানে এক্সপেক্ট করতেছে, তো সেই হিসেবে 3-1 হচ্ছে যে করতেছে। আর সত্যি বলতে আজকে প্রচুর হেট ওয়াচ হবে, কারণ অলরেডি যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো বিদায় নিয়েছেন এবং হচ্ছে যে ব্রাজিল হচ্ছে যে বিদায় নিয়েছে, সো নেমে ফ্যান যারা আছে সবাই মিলে আজকে খুব হেট ওয়াচ করবে। বাট স্টিল আমি আশা করি বিনোদনকে বিনোদনের জায়গায় রাখবো এবং এই আমাদের শব্দটা নতুন শুনলাম, একটু ভেঙে বলবেন বিষয়টা কি? হেট ওয়াচ হচ্ছে হ্যাঁ শিওর, যেমন হচ্ছে যে ব্রাজিলের যেদিন খেলা ছিল ওই দিন হচ্ছে মানে ওই দিন কিন্তু আমরা সবাই হচ্ছে যে মানে কি বলবো, আমরা যে দলকে সাপোর্ট করি, হ্যাঁ, সো ইন জেনারেল তার হচ্ছে যে মানে বিপরীতে যারা থাকে তাদেরকে সাপোর্ট করাটা আর মানে নিজের পছন্দের এটাকেই করে, সো ওটাই আর কি হেট ওয়াচ অ্যাকচুয়ালি। জ্যোতির কাছে খানিকটা শুনতে পারবো আমরা যে এই হেট ওয়াচের সংস্কৃতিটা কেমন লাগে? মানে হয়তো আপনি যে দলকে সমর্থন করছেন তার বিপরীত দলের সমর্থক যদি বেশি হয় এবং আপনার দল কোনো ক্ষেত্রে যদি গোল হজম করে, তখন বিশাল উত্তেজনা, চিৎকার চেঁচামেচি, তখন আসলে ব্যাপারটা কি দাঁড়ায়? না, সেই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না, কারণ খেলা দেখা উচিত উপভোগ করার জন্য, নিজে আনন্দ লাভ করার জন্য। এখানে আরেকজনকে ছোট করা বা আরেকজনকে কটাক্ষ করার কিন্তু কিছু নেই। এর কারণ হলো যখন আমরা খেলা দেখি তখন কিন্তু আমরা মানে কেবল খেলাটাকে উপভোগ করি, কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় যে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে ব্রাজিল এবং আর্জেন্টিনা যে ফ্যানরা, ওরা মানে যখন ব্রাজিলের খেলা থাকে তখন আর্জেন্টাইন ফ্যানরা আসে মানে ব্রাজিলের হার দেখার জন্য, আবার আর্জেন্টিনার খেলা থাকলে ব্রাজিলের ফ্যানরা আসে যে আর্জেন্টিনার হার দেখার জন্য। তো এই জিনিসটা আমি পছন্দ করি না। কাফিলের কাছে আমরা একটু যেতে চাই। আমার একটা মানে আজকের দিনের জন্য একটা প্রশ্ন, রোনালদোর বিদায়ের পরে কিন্তু সোশ্যাল প্রযোজক কি আপনাকে লাফিং গ্যাস দিয়েছে? ওটা বোধহয় ব্যবহার করতে হবে, হ্যাঁ, কারণ সবসময় বারবার আপনাকে হাসতে বলা হচ্ছে। বলা হচ্ছে যে প্রতিনিয়ত আমাকে হাসতে হবে, কারণে অকারণে হাসতে হবে, বারবার এই কথাটাই বলা হচ্ছে। যেহেতু ব্রাজিল হেরে গেছে, যদিও আমি কোন দলের সমর্থক এখন আমি কিন্তু বলিনি দর্শককে, কাফিলের কাছে যেতে চাই। যেহেতু ব্রাজিল সমর্থক আপনি, আজকে রোনালদো যখন বিদায় নিলেন তারপরে সোশ্যাল মিডিয়াতে রোনালদো হেটার্সদের মানে মেসি লাভার্স যারা আছেন বেশিরভাগদের মধ্যে দেখা যাচ্ছে তারা রোনালদো হেটার্স হয়ে পোস্ট দিচ্ছেন। আমরা কি কখনো মেসি লাভার হলে রোনালদো হেটার্স হব, বা মেসি লাভার হলেই কেন নেইমার হেটার হব? এমন কোনো প্রচলন কি রয়েছে কিনা? আচ্ছা, এটার অনেকগুলো টাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল হচ্ছে মেসিরও কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে, এবং লম্বা সময় মেসিকে নিয়ে কিন্তু প্রচুর ট্রল করা হয়েছে। রোনালদো ফ্যানরাই করছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যখন হচ্ছে 14 ওয়ার্ল্ড কাপের ফাইনাল মেসি হারে, 18 ওয়ার্ল্ড কাপও তাদের ব্যর্থতা, টানা ব্যর্থতার পরে 22-এ যায় তারা ওয়ার্ল্ড কাপ, একটা কামব্যাক দেয় হচ্ছে সম্ভবত 22-এ হচ্ছে তারা কোপা পায়, 21-এর কোপা পায়। তো ওই সব কিছুর পর বিবেচনা করলে মেসির যে প্রত্যাবর্তনটা, সেই প্রত্যাবর্তনের পরে এখন আবার রোনালদো ফ্যানের চেক করে, এখন যুগটা হচ্ছে মেসির।
সো এই মেসির যুগে এখন আবার হচ্ছে রোনালদোকে নিয়ে হচ্ছে ট্রল শুরু হয়ে গেছে। আসলে ট্রল জিনিসটা হচ্ছে এমন, আমরা এখন এমন পর্যায়ে বাঙালিরা ট্রল করতে যায় যেটা একটা মেন্টাল একটা প্যারা হয়ে যায় আর কি, মানে খুব একটা প্রেশার দেয়। কিন্তু ট্রলটা হওয়া উচিত আসলে লজিক্যাল। নিশ্চয়ই। ট্রলটা হচ্ছে আমার logical। কাছে মঞ্জুর দিনের মনে হয় শেষে আসলে আনন্দটাই তো দিন বড় হওয়া শেষে উচিত। এই মহারথীদের বিদায়ের দিন একটু থামা উচিত ট্রলটা। আর সময় একেবারে ফুরিয়ে গেছে। কুইজটা হ্যাঁ, আমাদের দিয়ে দিতে হবে। অনলাইন কুইজ আমার হাতে রয়েছে। টিভি সেটের সামনে যারা বসেছেন তাদের জন্য মেসি আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে কতবার হ্যাটট্রিক করেছেন? অপশন এ 7 বার, অপশন বি 9 বার, অপশন সি 11 বার, অপশন ডি 14 বার। সঠিক উত্তর জানাতে ভিজিট করুন facebook.com/sports24 টিম। এই ঠিকানায় সঠিক উত্তরদাতা পাবেন চ্যানেলটির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এবং এরই মধ্য দিয়ে বিদায় নিতে হচ্ছে আজকের মতো আইগা জেনারেটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপে অনেক বিদায় ধন্যবাদ নিচ্ছি। সাথে থাকার জন্য।